আসসালামু আলাইকুম। আজ ১৬ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের বিরুদ্ধে চূড়ান্ত খেলা খেলে দিলেন ডক্টর বদিউল আলম মজুমদার। ভারতকে হুঙ্কার দিলেন সার্জিস আলম। জুলাই বিপ্লবের ঘোষণা নিয়ে যা করছে বিএনপি। এবার বিস্তারিত। আওয়ামী লীগের বিরুদ্ধে চূড়ান্ত খেলা খেলে দিলেন ডক্টর বদিউল আলম মজুমদার। তার বুদ্ধিবৃত্তিক সংস্কার প্রস্তাবগুলো পেরেক ঠুকে দেবে আওয়ামী লীগের অস্তিত্বে। মানবতা বিরোধী আদালতে দণ্ডিতদের রাজনীতি নিষিদ্ধ করার সুপারিশ করেছে ডক্টর মজুমদারের নেতৃত্বাধীন নির্বাচন ব্যবস্থা সংস্কারে গঠিত কমিশন। ১৬টি ক্ষেত্রে ১৫০টি সুপারিশ করা হয়েছে জানিয়ে কমিশন প্রধান বলেন, জুলাই অভ্যুত্থানের শহীদদের রক্ত ত্যাগ যেন বৃথা না যায়, তাদের আত্মত্যাগের জন্যই সংস্কার করতে হবে। প্রধান উপদেষ্টার কাছে এই সুপারিশ সংবলিত প্রতিবেদন জমা দেওয়া হয়। প্রধান উপদেষ্টার কাছে প্রস্তাব জমা দেওয়ার পর সংসদ ভবনে অস্থায়ী কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে বদিউল আলম মজুমদার বলেন, গুম, খুন, অর্থ পাচার ও মানবতা বিরোধী অপরাধীকে নির্বাচন থেকে দূরে রাখার প্রস্তাব করা হয়েছে। রাজনৈতিক দলের সদস্যদের তালিকা থাকতে হবে, সেখান থেকেই নেতা নির্বাচিত হবেন। সদস্যদের অনুদানে দল চলবে, তারাই গোপন ভোটে দলীয় সংসদ সদস্য প্রার্থী মনোনয়ন দেবেন। লেজুর ভিত্তিক ছাত্র ও শিক্ষক রাজনীতি বন্ধেরও সুপারিশ করা হয়েছে। তিনি আরও বলেন, স্থানীয় সরকার কমিশন গঠনের প্রস্তাব করা হয়েছে। জনমত জরিপের ভিত্তিতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের সুপারিশ করা হয়েছে। মতামত দেয়া ৪৬,০০০ নাগরিকের ৯০% আগে স্থানীয় নির্বাচন চেয়েছেন। স্থানীয় সরকারে নারী প্রতিনিধিত্ব ঘূর্ণায়মান পদ্ধতির সুপারিশ করা হয়েছে। এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকরা স্থানীয় সরকারে নির্বাচিত হলে চাকরি ছাড়বেন। পার্বত্য চট্টগ্রামের নির্বাচিত জেলা পরিষদের সুপারিশ করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগের শীর্ষ প্রায় সব নেতারা গুম, খুন এবং গণহত্যার মামলার সঙ্গে যুক্ত। সুতরাং এই সংস্কার প্রস্তাব বাস্তবায়ন হলে আগামী নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ করা সম্ভব হবে না। এছাড়া সরকার ঘোষণা করেছে, নির্বাচনের আগেই গণহত্যার বিচার কার্যক্রম শেষ হবে। সুতরাং এই সংস্কার প্রস্তাব বাস্তবায়ন হলে আওয়ামী লীগের প্রাণভোমরা ধ্বংস হয়ে যাবে। মার্চ ফর ফেলানি কর্মসূচিতে যোগ দিয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, আর যদি আমার কোনো ভাই বা আমার কোনো বোনের লাশ ওই সীমান্তের কাঁটাতারে ঝুলে থাকে, তাহলে কাঁটাতারকে লক্ষ্য করে আজকের মার্চ ফর ফেলানির মতো লং মার্চ করা হবে। তিনি বলেন, আমরা স্পষ্ট করে পৃথিবীর প্রত্যেকটি দেশকে একটি কথাই বলতে চাই, এই যে সীমান্ত হত্যা, তার কাটা দেওয়ার নামে জোর করে বাধা দেওয়ার জন্য যে প্রয়াস, তা রুখে দেওয়ার জন্য নতুন করে যে অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানের স্পুলিং সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হবে। বৃহস্পতিবার সকাল 10:30টায় কুড়িগ্রাম জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যৌথ উদ্যোগে কুড়িগ্রাম কলেজ মোড়, স্বাধীনতার বিজয় স্তম্ভ থেকে মার্চ ফর ফেলানি শুরু হয়। এর মাধ্যমে বিএসএফ কর্তৃক বাংলাদেশের নাগরিকদের হত্যা বন্ধ এবং ফেলানি হত্যার বিচার সহ 5 দফা দাবি জানানো হয়। সার্জিস আলম বলেন, কুড়িগ্রামে মার্চ ফর ফেলানি থেকে বলতে চাই, আমরা বাংলাদেশের সীমান্তে কোনো লাশ দেখতে চাই না। বাংলাদেশের যত নাগরিককে সীমান্তে হত্যা করা হয়েছে তার বিচার আন্তর্জাতিক আদালতে করতে হবে। তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে যে নতুন বাংলাদেশ দিয়েছে, সেই ছাত্র জনতার নতজানু পররাষ্ট্রনীতি মেনে নেবে না। আগামীতে বাংলাদেশে যারাই ক্ষমতায় আসুক না কেন, তারা যদি ক্ষমতা আঁকড়ে ধরার জন্য কোনো দেশের দালাল হন, তাহলে তাদের পরিণতি খুনি হাসিনার মতো হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারত কোনোভাবেই স্থির হতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ভারতকে প্রশ্ন করে রিজভী বলেন, আপনারা এত অস্থির কেন? আপনারা বাংলাদেশের বিষয়ে কেন যেন এলোমেলো কথা বলছেন। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মধ্য বাড্ডায় আমরা বিএনপি পরিবার উদ্যোগে বাড্ডা রামপুরা বনশ্রীতে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে তিনি এসব কথা বলেন। বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের বিরুদ্ধে তারা ক্রমাগতভাবে অপপ্রচার, মিথ্যাচার, অপতথ্য দিয়ে কলঙ্ক লেপন করে যাচ্ছে। পৃথিবীর অন্য কোনো দেশ এটা করছে না। শেখ হাসিনার জন্য অত্যন্ত অস্থির হয়ে গেছে। রিজভী বলেন, ওই নরপিশাচ নারীকে কার সঙ্গে তুলনা করব?
আমরা ফেরাউনের কথা বলি, নমরুদের কথা বলি। এই নরপিশাচ যেন নমরুদ ফেরাউনের আত্মা নিয়ে লেডি ফেরাউন হয়ে নিজ দেশের শিশু সন্তানদের রক্তপান করতে দ্বিধা করেননি। আজকের এই দুরাচারী নারী শেখ হাসিনার জন্য কেউ কেউ মায়া কান্না করছে, কেউ কুমিরের কান্না করছে এবং যে দেশে তিনি আশ্রয় নিয়েছেন সেই দেশ যেন কোনোভাবেই স্থির হতে পারছে না। বাংলাদেশের বিরুদ্ধে তারা ক্রমাগতভাবে অপপ্রচার, মিথ্যাচার, অপতথ্য দিয়ে কলঙ্ক লেপন করে যাচ্ছে। পৃথিবীর অন্য কোনো দেশ এটা করছে না। 5 আগস্টের পট পরিবর্তনের পর দেশের সাহসী জনতা আর তাদের তারুণ্যের যে উচ্ছ্বাস, তাদের যে আত্মদান, এটা গৌরবান্বিত হয়েছে পৃথিবীর আটলান্টিকের ওই পার থেকে প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আরব সাগর প্রত্যেকটি জায়গায়। বিএনপির এই মুখপাত্র আরও বলেন, কোথায় অত্যাচার হচ্ছে? অত্যাচার তো করছেন আপনারা। দিল্লিতে জুমার নামাজ আদায়ের সময় পুলিশ দিয়ে মুসল্লিদের আঘাত করা হয়েছে, তাদেরকে লাথি মেরে ফেলে দেওয়া হয়েছে। ভারতে সংখ্যালঘু নিপীড়ন হয় এমন অভিযোগ করে রিজভী বলেন, 400 বছরের সম্রাট বাবর যে মসজিদ নির্মাণ করেছিলেন সেই মসজিদকে ভেঙে চুরে তারা সেখানে মন্দির নির্মাণ করেছে। সংখ্যালঘুদের ওপর যত অত্যাচার, অবিচার, অনাচার হয়েছে ওটা তো হয় ভারতেই, বাংলাদেশে হয় না। বাংলাদেশের হিন্দু, মুসলমান, খ্রিস্টান হাতে হাত ধরে ঘোরাফেরা করে। আমরা তো সবাই মিলে একই হাটে যাই, একই হাটে বাজার করি। এই ঐতিহ্য আমাদের পুরনো। অথচ আমাদের সেই মহান ঐতিহ্যকে কলঙ্কিত করার জন্য ভারত থেকে বারবার আমাদের বিরুদ্ধে অপতথ্য দেয়া হচ্ছে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে মতামত জানতে চাইলেও জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে নিজেরা এখনও দলীয়ভাবে এবং শরিকদের সঙ্গে আলোচনা করতে পারেনি বিএনপি। এ কারণে প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন করতে পারেনি দলটি। তারা মনে করছে এজন্য আরও সময়ের প্রয়োজন। এমন প্রেক্ষাপটে বিএনপির পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। দলীয় সূত্রে জানা গেছে, তিনি জুলাই ঘোষণাপত্র বিষয়ে দলীয় মতামত দেওয়ার জন্য সময়ের অপর্যাপ্ততার কথা প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন। সে কারণে দলটির এই বৈঠকে জুলাই ঘোষণাপত্র নিয়ে কোনো মতামত দেয়নি। এদিকে বিএনপির কোনো শরিক দলগুলোর নেতাদের সঙ্গে যোগাযোগ করলে তারাও ঘোষণাপত্র নিয়ে সময়ের অপর্যাপ্ততার কথা জানিয়ে বৈঠক বয়কট করেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে জানান, শেখ পরিবারের সদস্যদের নাম বাদ দিয়ে দেশের 13টি বিশ্ববিদ্যালয়ের নতুন নামকরণ করা হয়েছে। পরিবর্তিত নামগুলোর তালিকায় রয়েছে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় নেত্রকোনা, পরিবর্তিত হয়ে নামকরণ করা হয়েছে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ, পরিবর্তিত নাম রাখা হয়েছে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় নওগাঁ, পরিবর্তিত নাম নওগাঁ বিশ্ববিদ্যালয়। মুজিবনগর বিশ্ববিদ্যালয় মেহেরপুর, পরিবর্তিত নাম মেহেরপুর বিশ্ববিদ্যালয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুরের নাম পরিবর্তন করে রাখা হয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়, পরিবর্তিত নাম শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশ, পরিবর্তিত নাম বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জামালপুর, পরিবর্তিত নাম রাখা হয়েছে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুর, পরিবর্তিত নাম পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নারায়ণগঞ্জের, পরিবর্তিত নাম নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ, এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিনেম ইউনিভার্সিটি চট্টগ্রামের নাম পরিবর্তন করে রাখা হয়েছে মেরিটাইম ইউনিভার্সিটি বাংলাদেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের পরিবর্তিত নাম এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। রাজধানীর বাড্ডা থানার দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পালিত ছেলে বলে পরিচয় দেয়া এক যুবককে। তার নাম আসাদুজ্জামান হিরু। বুধবার রাত 1:30টার দিকে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ওবায়দুল কাদেরের পালিত ছেলে বলে পরিচয় দানকারী হিরুকে গোপন তথ্যের ভিত্তিতে গুলশান থানা পুলিশের একটি স্পেশাল টিম গ্রেফতার করে। 5 আগস্ট পরে বাড্ডা থানায় হওয়া একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আসাদুজ্জামান হিরু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অর্থ যোগানদাতা ছিলেন বলে অভিযোগ আছে।
ওবায়দুল কাদেরের ছত্রছায়ায় অর্থ লোপাট করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতন হয়। জনরোষে ওই দিনই ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর একে একে মামলা হয় আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে। 5 আগস্ট হাসিনা সহ আওয়ামী লীগের প্রায় সব নেতা পালিয়ে কিংবা আত্মগোপনে চলে যাওয়ার পর লাপাত্তা ছিলেন ওবায়দুল কাদেরও। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সেকেন্ড ম্যান হিসেবে পরিচিত ওবায়দুল কাদের দেশে নাকি বিদেশে সেটা নিয়ে 5 আগস্টের পর থেকেই আলোচনা ছিল। অবশেষে তার অবস্থান নিয়ে ধোঁয়াশা অনেকটা কেটে যায়। ক্ষমতাচ্যুত হওয়ার পরও 3 মাস তিনি দেশেই আত্মগোপনে ছিলেন। গত 8 নভেম্বর সাবেক এই মন্ত্রী দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান বলে গণমাধ্যমের খবর প্রকাশিত হয়। গণমাধ্যমের খবর অনুযায়ী 3 মাস ওবায়দুল কাদের দেশে ছিলেন। তিনি নিরাপদ স্থানে যত্ন আত্মীতেই ছিলেন। অবশেষে সড়কপথে সিলেট হয়ে ভারতের মেঘালয়ের শিলংয়ে পৌঁছান এবং সেখান থেকে কলকাতায় চলে যান। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আপনি যদি প্রতিযোগিতায় টিকতে চান বা শ্রেষ্ঠ হতে চান, তাহলে আপনাকে হিংসুটে হতে হবে। হিংসা 2 ধরনের, একটা হচ্ছে নেতিবাচক আর অন্যটি হচ্ছে ইতিবাচক। একজন খুব ভালো করছেন, সেই ভালোটাকে আপনি ইতিবাচক হিংসা হিসেবে নিন। আমিও কেন তার চেয়ে ভালো করব না, আমার যোগ্যতার কোন কোন জায়গায় ঘাটতি আছে তার চেয়ে, এই যে এগুলো চিন্তা করাই হচ্ছে ইতিবাচক হিংসা। অন্যের চেয়ে ভালো করবার প্রতিনিয়ত প্রচেষ্টার মধ্য দিয়েই একজন মানুষ সফলতার পূর্ণ বন্দরে প্রবেশ করতে পারে। এই হিংসা মানে এটি নয় যে অন্যকে বা সফলতার দিকে এগিয়ে যাওয়া কোনো ব্যক্তিকে যেনতেনভাবে আটকিয়ে দেয়া, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা, তার কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে বরং আপনি ইতিবাচক হিংসায় এগিয়ে যান দুর্দান্ত গতিতে। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। অবশেষে বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হামাস ও ইসরায়েল। ঐতিহাসিক এই যুদ্ধবিরতি চুক্তিতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বহু দেশ। চুক্তিকে স্বাগত জানিয়েছেন তারা। যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী দেশগুলোর অন্যতম ছিল কাতার, যুক্তরাষ্ট্র ও মিশর। 15 মাস ধরে চলা গাজা যুদ্ধের উত্তাপ ছড়িয়েছে গোটা মধ্যপ্রাচ্যে। যুদ্ধের শুরু থেকেই বেসামরিকদের লক্ষ্যবস্তু করেছে ইসরায়েল। তাদের বিরুদ্ধে গোটা বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠলেও তারা তাদের হত্যাযজ্ঞ থেকে পিছপা হয়নি। 2023 সাল থেকেই একটি কার্যকরী যুদ্ধবিরতির চুক্তি নিয়ে গভীর আলোচনা পর্যালোচনায় সরাসরি যুক্ত ছিল উল্লেখিত ওই 3 দেশ। তারা ওই চুক্তিটিকে স্বাগত জানিয়েছে। প্রাথমিকভাবে 6 সপ্তাহের যুদ্ধবিরতি শুরু হবে। এর মধ্যে ধীরে ধীরে গাজা থেকে সৈন্য প্রত্যাহার করে নেবে ইসরায়েল। এছাড়া হামাসের হাতে থাকা জিম্মি এবং ইসরায়েলি কারাগারে বন্দীদের মুক্ত করবে উভয় পক্ষ। কাতারের রাজধানী দোহায় এক সংবাদ সম্মেলনে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি বলেছেন, আগামী রোববার থেকে কার্যকর হবে যুদ্ধবিরতি। তিনি বলেন, মধ্যস্থতাকারী দেশগুলো হামাস ও ইসরায়েলের সঙ্গে এ বিষয়ে সরাসরি কাজ করছেন। এই খবর দিয়ে বার্তা সংস্থা এএফপি বলছে, ঐতিহাসিক এ ঘটনার প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আমি যুদ্ধবিরতি ঘোষণা করতে পারি কেননা ইসরায়েল ও হামাসের মধ্যে জিম্মি বিনিময় চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে গাজায় যুদ্ধ বন্ধ হবে। এই চুক্তির মাধ্যমে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের জন্য মানবিক সহায়তা বৃদ্ধি করা হবে এবং 15 মাসের বেশি সময় ধরে যে সকল জিম্মি আটক রয়েছে তারা তাদের পরিবারের সঙ্গে মিলিত হতে পারবে বলেও জানিয়েছেন বাইডেন। প্রথম পর্যায়ে 6 সপ্তাহের একটি যুদ্ধবিরতি কার্যকর থাকবে। এ সময় হামাস 33 জন জিম্মিকে মুক্তি দেবে। প্রতিজন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার বিনিময়ে ইসরায়েল বেশ কয়েকজন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। এই চুক্তিকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক্স হ্যান্ডেলে তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে জিম্মিদের জন্য একটা নতুন চুক্তি হয়েছে, তাদের খুব শীঘ্রই মুক্তি দেওয়া হবে। ধন্যবাদ। ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মের একটি পোস্টে তিনি আরও বলেন, এই চুক্তি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে আমার জাতীয় নিরাপত্তা দলের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ গাজায় যেন পুনরায় সন্ত্রাসীদের আশ্রয়স্থল হতে না পারে সেজন্য ইসরায়েলিদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাবে। এক বিবৃতিতে ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার বলেছেন, কয়েক মাসের ভয়াবহ রক্তপাত এবং অসংখ্য প্রাণহানির পর এটি সেই দীর্ঘস্থায়ী সংবাদ যার জন্য ইসরায়েলি এবং ফিলিস্তিনি জনগণ মরিয়া হয়ে অপেক্ষা করছেন। তিনি আরও বলেন,
যেসব নিরীহ ফিলিস্তিনিদের ঘরবাড়ি রাতারাতি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে এবং যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য এই যুদ্ধবিরতি মানবিক সহায়তার বিশাল সুযোগ সৃষ্টি করবে। এই মুহূর্তে গাজার দুর্দশা নিরসনে যুদ্ধবিরতির পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্টারমার। হামাস ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, এই চুক্তি বাস্তবায়নে সমর্থন জানায় জাতিসংঘ। অগণিত ফিলিস্তিনিদের জন্য টেকসই মানবিক সরবরাহ বৃদ্ধি করার আহ্বানও জানিয়েছেন তিনি। তুরস্কের রাজধানী আঙ্কারায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, যুদ্ধবিরতির চুক্তি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি আরও বলেন, ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিরসনে দ্বিরাষ্ট্র সমাধানের জন্য প্রচেষ্টা অব্যাহত রাখবে তুরস্ক। এক্সের একটি পোস্টে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসিও গাজার যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন এবং গাজায় দ্রুত মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উপর গুরুত্ব দিতে তাগিদ দিয়েছেন তিনি। ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইন বলেছেন, গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তিকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই, কেননা জিম্মিরা তাদের প্রিয়জনদের সঙ্গে পুনরায় মিলিত হবে এবং গাজার বেসামরিক নাগরিকদের কাছে মানবিক সহায়তা পৌঁছাতে পারবে। তিনি আরও বলেন, যুদ্ধবিরতি সমগ্র মধ্যপ্রাচ্যে আলোর আশা দেখিয়েছে। সেখানের মানুষ দীর্ঘদিন ধরে অপরিসীম দুর্ভোগ সহ্য করে আসছে। উভয় পক্ষকেই যথাযথভাবে এই চুক্তি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তিনি, কেননা তাদের কূটনৈতিক আলাপ আলোচনায় একটি সমাধানের পথ স্থির করবে। বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার জি ক্রুর বলেছেন, বেশ কয়েক মাস ধরে চলা সংঘাতের পর জিম্মিরা তাদের পরিবারের কাছে ফেরত যেতে পারবে। এছাড়া গাজার জনগণের জন্য প্রচুর স্বস্তি অনুভব করছি। এই যুদ্ধবিরতির সংঘাতের অবসান ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেছেন, আশা করা যায় যে কয়েক ঘন্টার মধ্যে জিম্মিদের মুক্তি দেয়া হবে এবং গাজায় হত্যাযজ্ঞ বন্ধ হবে। প্রিয় দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। change.tv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetv.press এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।